শুধু দর্শক শ্রোতা, আমরা নিরপেক্ষ নই, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। আমি জানি যে বাংলাদেশের মানুষ এখন খুবই একটা হতবিহ্বল অবস্থার মধ্যে আছে। কি হচ্ছে 18 কোটি মানুষের ভাগ্য নিয়ে কেউ বুঝতে পারছে না। তার মধ্যে মুক্তিযুদ্ধের পক্ষের, স্বাধীনতার পক্ষে এরকম একজন রাজনৈতিক মানে শক্তিশালী রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আসলে এটা আগেই করা হয়েছিল, এবং বস্তুত আমরা যদি দেখি গত 9 মাস আওয়ামী লীগ বা তার সহযোগী সংগঠন, অঙ্গ সংগঠন এবং মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ এবং মুক্তিযোদ্ধারা কেউই কথা বলতে পারছেন না। দমন পীড়ন, জেল, জরিমানা, হত্যা, গুম, খুন এগুলো তো চলছেই। তো এর মাঝখানে আসলে হঠাৎ করে আবার নতুন করে যেটা অলরেডি কার্যক্রম নিষিদ্ধ করার মতো আছে, সেটাকে নতুন করে আর আবার কেন নিষিদ্ধের এই কথাবার্তা বলা হচ্ছে, এই পুরো বিষয়টা নিয়ে আমাদের সাথে আজকে কথা বলবেন সিনিয়র সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক সাইফুল আমিন ভাই। সাইফুল ভাই, আপনাকে দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে স্বাগত জানাই। বিশেষ করে খুবই স্বল্প সময়ে আপনি এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদেরকে সময় দিয়েছেন। দৃষ্টিকোণের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। আপনাদেরকেও ধন্যবাদ যে আপনারা আমাকে আপনাদের সাথে সংযুক্ত করেছেন। আহ সাইফুল ভাই, আমি তো আমাদের দর্শকদের বললাম যে এরকম একটা সময়ে এই যে হঠাৎ করে আবারও নতুন করে তারা যেটা অলরেডি যে কার্যক্রম আওয়ামী লীগের নিষিদ্ধই ছিল, সেটা আবার নতুন করে কেন, যে সমন্বয়করা যে বিশেষ করে হাসনাত আব্দুল্লাহ এবং এনসিপির যারা সবাই যমুনাতে এবং শাহবাগে আবার অবস্থান নিল, আম, আবারও নতুন করে তারা আওয়ামী লীগের কার্যক্রম, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করলো, যেটা ঘটা করে বলা হলো। এই সার্বিক পরিস্থিতিতে আমি যদি ধরে নেই, এবং বিএনপির কখনো পক্ষে থাকা, আবার মির্জা ফখরুলের বারবার স্টেটমেন্ট চেঞ্জ করা, উনি এখন আবার সাধুবাদ জানালেন, আবার তার আগে বলেছিলেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ চান না, বা কার্যক্রম নিষিদ্ধ, কোনো রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ হোক এটা চান না। এই যে একটা ডাবল স্ট্যান্ডার্ড, একটা প্রধান রাজনৈতিক দল যারা মাঠে আছে এই মুহূর্তে, তাহলে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনায় যে রাজনৈতিক দলের অংশগ্রহণ এবং ভূমিকা, এবং একটা উম, লম্বা লেগেসি, যার জন্য আমরা যেভাবে রাষ্ট্র পেলাম, আমরা এত বছর, 54 বছর যাবত, এটা কি পুরো আমূল পরিবর্তন হয়ে যাবে? ভবিষ্যৎটা আসলে কি? কাদের হাতে রাষ্ট্র পরিচালনা থাকবে, আপনার কি মনে হয়? আপনাকে ধন্যবাদ লোপা। আপনি উম, একটা ওয়াইড অ্যাঙ্গেল দিয়েছেন, একটা পার্সপেক্টিভ বর্ণনা করেছেন। আমি খুব ছোট জায়গা থেকে কথা বলতে চাই, একদম খুব ছোট জায়গাতে। সেটা হলো যে এই আওয়ামী লীগের নিষিদ্ধের বা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের যে এই বিষয়টা আসছে, এটা খুব ছোট জায়গা থেকে কিন্তু স্টার্ট হয়েছে। ছোট জায়গা থেকে আওয়ামী লীগ তো কাজ করছিল না। আওয়ামী লীগ তো ওইভাবে প্রকাশ্যে আসছিল না। কোনো যদি ঝটিকা মিছিল হয়, 15-20 জন হয়, হয়তো 100 হইতে পারে, এরকম হতে পারে, কিন্তু এর বেশি তো আওয়ামী লীগ কোনো কাজ করছিল না। শেখ হাসিনা মাঝে মধ্যে আহ, তার কর্মীদের সাথে কথা বলছিল। এর বাইরে আসলে বেসিক্যালি আওয়ামী লীগের ভূমিকা। তাহলে কেন, প্রশ্নটা আসলো, কেন আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য অল অফ এ সাডেন এই বিষয়টা? দুটো পার্সপেক্টিভ এখানে কাজ করছে, দুটো বিষয় এখানে কাজ করছে। এক হলো যেটা আহ, মনে করা হয় যে করিডোরের, আহ, মায়ানমারে যে আরাকান আর্মির জন্য যে করিডোরটা দেওয়ার কথা উঠলো, এই জিনিসটাকে ধামাচাপা দেওয়া, একটা হুম, হুম। জিনিস, এই জিনিসটাকে একটু লুকানো। হ্যাঁ, কারণ ওই সময়টায় বলা হচ্ছিল যে খুবই গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত হচ্ছে। সেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর মানে হলো ওই সময় আপনার মনে আছে, তার এই হাসনাত আব্দুল্লাহ যখন এই দাবিগুলো হলো, তার 3-4 দিন আগে জেসি জ্যাকবসন, যিনি যুক্তরাষ্ট্রের এখন চার্জ অ্যাফেয়ার্স আছেন, উনি একটা গোডাউনে গিয়ে আমেরিকান গম পরীক্ষা হুম। করছেন। মানে আমেরিকান গম এসছে, এটা বলা হচ্ছে এটা রোহিঙ্গাদের জন্য আসছে। তো উনি সেটা পরীক্ষা করতে গিয়ে ওখানে অনেক সুন্দর সুন্দর কথা বলে যে আমেরিকান গম ভালো, বাংলাদেশ আরো বেশি আমেরিকান গম আনতে পারে, মানে কথা। এটা একটা, আপনি জাস্ট ইঙ্গিতপূর্ণ যে ওই সময়টাকে হঠাৎ করে কেন লুকানোর চেষ্টা করা হলো, ওই আলোচনাটা থেকে মানুষ যেন ঢুকতে না পারে সেটা চেষ্টা করা হয়েছে। এটা এটা একটা বড় দিক। আরেকটা দিক হলো, তাহলে এই এই যে আহ, আহ, ইয়েদেরকে দিয়ে কেন কনভিন্স করতে পারলো যে তোমরা এরকম একটা মুভমেন্ট করো? আসলে আমি আপনাকে যেটা ওদের ইন্টারনাল যে ঘটনাগুলো ঘটেছে, সেটা হলো যে হাসনাত আব্দুল্লাহ
যখন সেনা প্রধানকে নিয়ে যে বিতর্কিত কথাবার্তা বলেছিল, তখন থেকে হাসনাত আব্দুল্লাহ কিন্তু নিজেকে আহ, অসহায় ফিল করছিল। প্রায় দেখবেন যে তার চেহারার মধ্যে আগের সে জৌলুস ছিল না, কথাবার্তার মধ্যে আগের সে জৌলুস ছিল না, বা কোনো জায়গায় গিয়ে প্রকাশ্য কথা। তার তুলনায় হাসনাত আব্দুল্লাহর সাথে যিনি ছিলেন, সার্জিস, সার্জিস কিন্তু তার মতো করে সে নির্বাচনী প্রচারণা, তার মধ্যে তো কোনো রকম এটা ছিল না। তো এক ধরনের ধরে নেওয়া হচ্ছিল, বা হাসনাত আব্দুল্লাহরও মনে হচ্ছিল যে সে একটা রিস্কে পড়ে গেছে। বা এই সাইড যে, লাইনে চলে যাচ্ছে। না রিস্ক, সে তার নিরাপত্তাহীনতায় ভুগছিল আসলে। নিরাপত্তাহীনতায় ভুগছে, আচ্ছা। হ্যাঁ, নিরাপত্তাহীনতায় ভুগে সে তখন সে হচ্ছে যে সে তার 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 মতো অন্যান্য যারা নিরাপত্তাহীনতা, তাদের সাথে সে ডিসকাস করে তারা বের করছে যে তাদের তো নিরাপত্তা দরকার। এখানে আমি প্রথমে একটা পার্সপেক্ট বললাম যে আহ, গমগুলো নামে গম আসছে এইটা দেখতে, বা এই গম কোথায় যাবে না এই দৃষ্টিকোণ থেকে বা মানুষের দৃষ্টি সরিয়ে নেওয়া। আরেকটা হইলো হাসনাত আব্দুল্লাহ সহ জুলাই আগস্টে যারা আন্দোলন করেছিল তারা প্রত্যেকে বেশিরভাগই যারা সরকারি প্রোটোকল পেয়ে ঘুরছে, সার্জিস বা অন্যরা, তারা না, অন্য যারা যারা বিভিন্ন জায়গায় কিন্তু, আপনার জানা আছে কিনা, চিটাগং এ হয়েছে, তারপরে উত্তরবঙ্গে হয়েছে, বিভিন্ন জায়গায় কিন্তু সমন্বয়করা মার খাচ্ছিল। মানে ছোট হ্যাঁ, সমন্বয়করা, বড় হ্যাঁ, সমন্বয়করা না, ছোটখাটো সমন্বয়কদেরকে বিভিন্ন জায়গায় কিন্তু মানুষ চ্যালেঞ্জ করছিল। এরকম আরো কতগুলি উদাহরণ আছে, যেমন ধরেন তারা একটা পত্রিকা, আহ, শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী লিখছে এই জন্য আগুন ধরিয়ে দিয়েছে। ধরিয়ে দেওয়ার পর কি হলো, মানুষ কিন্তু ওদেরকে তাড়া করেছে, মানুষ কিন্তু ওই পত্রিকা অফিসটা বাঁচানোর চেষ্টা করেছে। আবার হলো একদম রিসেন্ট কতগুলি ঘটনা, আরেক জায়গায় হলো তারা একজন সাংবাদিককে আহ, তার বাচ্চা সহ আইসক্রিম কিনে, আমি ছোট প্রেক্ষাপট থেকে বলছি, আইসক্রিম কিনে এনে তার স্ত্রীর কোলে বাচ্চাটাকে দেওয়ার পরে তার উপর হামলা করলো। তো ওই হামলার সময় কিন্তু সাধারণ মানুষ এসে কিন্তু তাকে বাঁচিয়েছে। এই যে দেখেন, একটা শিফট ঘটেছে, মেন্টাল শিফট ঘটেছে মানুষের মধ্যে। মানুষ কিন্তু তার প্রতিবেশীর পাশে এসে দাঁড়াচ্ছে, মানুষ কিন্তু কারোর উপরে যে মত তৈরি করার বিরুদ্ধে মানুষ কিন্তু দাঁড়াচ্ছে। এতে সমন্বয়ক এবং সমন্বয়কদের সমর্থকদের মধ্যে একটা প্রচন্ড ভীতি কাজ করেছে। তো এখানে হাসনাত আব্দুল্লাহ প্রথমত হলো আর্মি ভীতি, তার আর্মির সাথে সে গোলযোগে জড়িয়েছে। আরেকটা হলো এই যে মার খাওয়ার ভীতি, যে তারা যদি তাদের কোনো নিরাপত্তা না থাকে তাহলে তাদের পরিস্থিতি খারাপ হয়। এইখান থেকে তারা আওয়ামী লীগ যেন তাদেরকে এগুলা করতে গেলে আওয়ামী লীগকে দমন করা যায়, এবং তলায় তলায় অন্যান্য ওদের যে যারা ছাত্র উপদেষ্টা আছে তাদের সাথে আলোচনা করে, এবং অন্যান্য যে উপদেষ্টা তাদের সাথে পরিচয়, তাদের সাথে আলোচনা করে তারা একটা নিরাপত্তা কবচ খোঁজার চেষ্টা করে। সেটা কিভাবে সম্ভব? সেটা হলো একটা দুটো সরকারের তরফ থেকে একটা সুবিধা হলো, এই সময়টা যে একটা আন্দোলন হয়, তাহলে তারা তাদের পারপাস গুলো করিডোর পার করবে, আর এদের থেকে এদের অ্যাচিভমেন্টটা তারা আনতে চেয়েছে এর ভেতরেই, কাউকে বুঝতে না দিয়ে তারা তাদের রক্ষা কবচটা আদায় করে নেওয়া। সেটাই আপনি দেখেন, যখন 1.5 মিনিট বা 1.5-2 মিনিটের রিড আউটে আসিফ নজরুল যে কথাগুলো বলেছেন, আপনি যদি এটা মনে করেন, আমার কাছে লিখিত আছে, আমি ওটা পড়ছি না, তিনি কিন্তু কেয়ারফুলি খুব অল্পর ভিতরে ভেতরে বলেছেন যে এই আওয়ামী লীগের কার্যক্রম কেন নিষিদ্ধ করা হচ্ছে। ওখানে কিন্তু রিজনস গুলো আছে। রিজনস গুলো হলো, প্রথম হলো রিজনস হলো যে জুলাই আগস্টে আন্দোলনের নেতা কর্মীদের নিরাপত্তা। এক নম্বর অবশ্য তিনি বলছেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে, হ্যাঁ, বাংলাদেশের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। তারপরেই কিন্তু উনি বলেছেন যে জুলাই আগস্টের নেতা কর্মীদের নিরাপত্তা, হ্যাঁ, তাদের যে নিরাপত্তা, এই নিরাপত্তা বিধান করার জন্যই কিন্তু আওয়ামী লীগকে এদের প্রোটেকশন দেওয়ার জন্য এটা করছে। এখন এই প্রোটেকশনটা তারা কিভাবে দিবেন? সন্ত্রাস বিরোধী আইনের অধীনে তারা এই প্রোটেকশনটা যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায়, আওয়ামী লীগকে যদি কার্যক্রম নিষিদ্ধ, তাহলে আওয়ামী লীগ কোথাও বেরোলে আওয়ামী লীগকে তারা যে কোনো ভাবে অ্যারেস্ট করতে পারে। সো তারা যেন এই জুলাই সমন্বয়কদের উপর হামলা টামলা না করতে পারে। প্লাস তারা এখানে প্রভিশন এনেছে, যে প্রভিশন আরো দেখবেন যে আরো কিছু নতুন আইন আসবে, এবং এই সন্ত্রাস বিরোধী আইনটাও কিন্তু সংস্কার করতে হবে, এটারও কিন্তু অ্যামেন্ডমেন্ট লাগবে। যে সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, একদম ক্লিয়ার, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, এই সন্ত্রাস বিরোধী আইনে কিন্তু তা করা যায় না। দেখেন এখানেও কিন্তু ফল্ট। সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ করা যায় হলো সংগঠন, মানে একটা সংগঠনকে আপনি নিষিদ্ধ করতে পারবেন, কিন্তু সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করার ব্যাপারে ওখানে কিন্তু ফাঁক আছে। সো এই সন্ত্রাস বিরোধী আইনটাও কিন্তু আবার অ্যামেন্ড করতে হবে।
আবার অধ্যাদেশের মাধ্যমে অ্যামেন্ড করলো। তাহলে সেই অ্যামেন্ডমেন্টের সময় কি হবে? সেই অ্যামেন্ডমেন্টের সময়ই আসবে হলো ওই অ্যামেন্ডমেন্টে একটা সুযোগ রাখলো, ওই সময় আসবে এদের নিরাপত্তা বিধানের জন্য, এদেরকে গানম্যান দেওয়ার জন্য, এদেরকে রাষ্ট্রীয় বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার জন্য। মানে এটা একটা এক ধরনের ব্রডার একটা পরিকল্পনা নিয়ে কিন্তু একটা ছোট্ট জিনিসের ভিতর থেকে কিন্তু বের করে নিয়ে আসা হয়েছে, যে জুলাই আগস্টে যারা আন্দোলন করেছে তারা এখন হুমকির সম্মুখীন, তারা নিরাপত্তাহীনতায় ভুগছে, তাদের নিরাপত্তা দিতে হবে। নিরাপত্তা দিতে হলে তোমার, তাদেরকে যদি নিরাপত্তা দিতে হয় তাহলে আপনার সন্ত্রাস বিরোধী আইন বলেন বা অন্য কোনো আইন তৈরি করে হোক বা ওই আইনের ভিতরে কোনো প্রভিশন রেখে হইলেও হোক, এদের এটার দিতে হবে। সো আসলে এটার উদ্দেশ্যটা, একদিকে সরকারের উদ্দেশ্যটা হলো দৃষ্টি অন্যদিকে সরিয়ে তাদের কাজগুলো করা, করিডোর নিয়ে কাজগুলো করা, মানুষ আলাপ আলোচনা, আওয়ামী লীগ নিয়ে স্বাভাবিক, আওয়ামী লীগ বড় দল, তাদের লোকেরা তো করিডোর নিয়ে আলোচনা করছে, তাদের অস্তিত্ব নিয়ে আলোচনা করছে। তো তাদেরকে এই যে 40% লোককে একদিকে ডাইভার্ট করে রাখা তার চিন্তাগুলি, আর অন্যদেরকে ডাইভার্ট করে রেখেছে হলো যে এদের নিরাপত্তা দেখা দরকার, এটা দরকার। এবং এখানে ফাঁদে পড়েছে হলো বিএনপি। আপনি যেটা বলছেন বিএনপি সাপোর্ট করেছে না, আগের দিনও গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, আগের হ্যাঁ, দিন উনি হ্যাঁ, বলেছেন যদি আজকে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়, কালকে যে বিএনপি নিষিদ্ধ করা দাবি উঠবে না, এটা নিশ্চয়তাটা কি, এটা কিন্তু বলেছেন। এবং আপনি যদি ধরেন মির্জা ফখরুল ইসলাম চিটাগং এ যে জনসভা হচ্ছে, আমি একদম আপনাকে, আমি কেয়ারফুলি ওগুলো খেয়াল করেছি, সেখানে মির্জা ফখরুল ইসলাম কিন্তু টিটকারির ভঙ্গিতে একটা কথা বলেছেন, বলছেন আজকে আমাদের এই তারুণ্যের সমাবেশ কত বড়, আর শাহবাগে নাকি একটা সমাবেশ হচ্ছে সেটা কত বড়, এবং চিটাং এর এইখান থেকে অনেক দূরে চিটাং এটা কত সমাজ সেটা কত। এই সমাবেশ মানে উনি গ্লোরিফাই করছেন বিএনপি ইজ দ্য বিগেস্ট ওয়ান, আর ইউ পিপল আর স্মলার্স, মানে আহ, তোমরা ছোট ছোট সেগমেন্ট, তোমরা কি কর, মানে উনি কিন্তু শাহবাগকে টিটকারি করেছেন, শাহবাগের আন্দোলনটা এবং শাহবাগের আন্দোলনের মানে এই যে বৈষম্য ছাত্রদের আন্দোলনের ইয়ে, আরেকটা হলো চিরং হচ্ছিল, সে চিরং একটা করে টিটকারি করে যে দেখো আমাদেরটা কত বড় আর তোমরা কয়জন মানুষ। তো ওখানে উনি টিটকারি করেছেন। টিটকারি করতে গিয়ে উনি উনি ওনার কাছ থেকে মেসেজ আসে স্বাভাবিকভাবে যে এই ধরনের কিছু একটা ঘটনা ঘটছে, তো উনি ফাঁক বের করে রাখছেন যে কি বলবে। সেখানে উনি করছে টোটালি পলিটিক্যাল একদম বক্তৃতা দিয়েছেন। সেটা হলো কি দেখেন, বলছে আহ 18 কোটি মানুষ কি না কয় যে 18 কোটি মানুষ চায় না আওয়ামী লীগকে চায় না। এখানে কিন্তু ফাঁকটা দেখেন না, 18 কোটি মানুষ আওয়ামী লীগকে চায় না এক জিনিস, 18 কোটি মানুষ আওয়ামী লীগের নিষিদ্ধ চায় এক জিনিস, 18 কোটি মানুষ কাউকে চায় না এক জিনিস। এখানে চায় না বলতে উনি তো বুঝাচ্ছেন হলো নির্বাচনে আমরা জিতবো, দ্যাট ওয়াজ হিজ এক্সপ্রেশন, যে আমরাই তো আছি, 18 কোটি মানুষ কিন্তু আওয়ামী লীগকে চায় না, আমাদেরকে চায়। উনি ওনাদের দিকে তাকিয়ে উনি কিন্তু এর আগে টিটকারি করেছেন, ওদেরকে বলছেন তোমরা কয়টা মানুষ আর ওদিকে কয়টা মানুষ। সো ইট ওয়াজ টোটালি, উনি জানতেন যে এরকম একটা কিছু হতে যাচ্ছে, সো একটু ক্রেডিটও নিতে হবে। আবার ল্যাঙ্গুয়েজটা ওনারা রেখেছেন যে আওয়ামী লীগের সাথে যদি কোনদিন ডিসকাশন হয়, সেই ডিসকাশনের জন্য উনি বলতে পারেন যে আমরা কিন্তু তোমাদের নিষিদ্ধ চাইনি। আপনি এরপরে যদি নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরের দুটো স্টেটমেন্ট আমি আপনাকে বলি। একটা হলো সালাউদ্দিন আহমেদ, হ্যাঁ হ্যাঁ, বিএনপির, ভালো। হ্যাঁ সালাউদ্দিন আহমেদ কি বলেছেন? সালাউদ্দিন আহমেদ বলেছেন যে আমরা তো আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ চাইছিলাম, আহ, কিন্তু সেটা আমরা বিচারিক আদালতের মাধ্যমে যাই, তো সরকার তো সেই দিকে এই এই নাকে ক্ষতি, নাকে যদি এই এটা নিয়ে যদি নাকে খত দিবেন তাহলে আগে দিলেন না। আমরা যে আপনাদেরকে 31 দফা যে প্রস্তাব দিয়েছি, সেই প্রস্তাবের মধ্যে তো আমরা এটা বলেছি যে আওয়ামী লীগের বিচার হওয়া উচিত, আমরা তো বলছি। আর আপনারা বলতেছেন বিচার হওয়া, তাহলে আমাদের সাথে আপনার পার্থক্য কি হলো? যদি আমাদের কথা আগে শুনতেন তাহলে আজকে আপনাদের এরকম নাজেহাল হতে হতো না, এখন বিব্রত, একদম সেন্টেন্স নাজেহাল হতে হতো না, বিব্রত হতো। তো এখন থেকে আপনারা কিন্তু আমাদের কথাগুলি শোনেন। এটা গেল সালাউদ্দিন। সেইম কিন্তু মির্জা ফখরুল, ওর পরেই নির্বাচক বললেন এই দাবি তো আমরা সেই বহু আগে, কয়েক মাস আগে প্রধান উপদেষ্টার কাছে বলেছি, তারা তখন আমাদের এই কথাগুলো কান কান দেননি। আজকে সেই কথাটাতেই ওনারা এসেছেন। তো আমরা তো এর আগে চেয়েছি। দেখেন তারা কিন্তু তাদের শিফট করলো এবং তাদের ব্যাখ্যাগুলো, তারা কিন্তু বিচারিক কার্যক্রমের কথা বলছে, এটা সত্য। তাদের ইসলামে আমি দেখলাম যে হ্যাঁ, হ্যাঁ এটা আছে, বলেছেন এটা বিচারিক শুরুতে। কার্য। হ্যাঁ, তা কিন্তু তারা কিন্তু নিষিদ্ধের কথা বলেনি, উম, এখনো তারা বলছে না। কিন্তু তারা বলছে আপনারা যেটা করছেন সেটা তো আমরাই আপনাদেরকে বলেছি, আপনার কথা শোনেন নাই আমাদের, যে কারণে আজকে বিব্রতকর অবস্থার সৃষ্টি হয়েছে। সো লোপা, এখানে আমি আপনাকে নিশ্চয়ই বোঝানোর চেষ্টা বা আপনার দর্শককে বোঝানোর চেষ্টা, এখানে পিওরলি একটা গেম হয়েছে।
জি। সাইফুল ভাই, এখানে আমার ছোট্ট একটা প্রশ্ন, যেহেতু আপনাকে পেয়েছি, আম, আপনাকে ওই জন্যই বলা আর কি। বিএনপি এখানে, আপনি যদি বলেন তাদের বক্তৃতাতে আপনার ভাষ্য মতে অনেকটা পলিটিক্যাল গিমিক বলতে পারেন, বা খুবই সূক্ষ্মভাবে ওনারা কথার ফাঁদে বা কথার জালে বা কথার মালা গেঁথে এমন ভাবে করেছেন, ওনার সাপও মরলো লাঠিও ভাঙলো না টাইপের। আমার প্রশ্নটা যেখানে, যেহেতু আহ, আসলে বাংলাদেশের রাজনৈতিক রাষ্ট্র পরিচালনায় একটা বিশাল বড় পরিবর্তন আমরা লক্ষ্য করছি, কাদের হাতে বাংলাদেশ রাষ্ট্রটা পরিচালিত হবে। তো সেক্ষেত্রে বিএনপি তো আসলে, আওয়ামী লীগের যদি আপনি 40% প্লাস মুক্তিযুদ্ধের পক্ষের মানুষজন মিলে যদি আপনি ধরেন 60%, এবং আমি ভোটের জরিপে বলতেছি, তত্ত্বাবধায়ক সরকারের যদি ভোট জরিপ দেখেন সবসময় আওয়ামী লীগের ভোট কাউন্ট বেশি। সেখানে বিএনপি সেকেন্ড লার্জেস্ট দল, 30%, 35% যদি তাদের ভোট থাকে, বা 20%, বা ভাইস ভার্সা। সেখানে এই দলটা শুরু থেকে এই পর্যন্ত সবসময় একটা, মানে তাদের কোনো আহ, একটা হতে পারে, জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে গেছেন, সেক্টর কমান্ডার ছিলেন, মুক্তিযুদ্ধকে লিড করেছেন, আবার তার হাত ধরে গোলাম আজম এসছেন। এগুলা এগুলা হিস্ট্রি, আমরা অস্বীকার করতে, মানে এটা জানে সবাই। কিন্তু কোনো সময় এর পরবর্তীতে 90-এর পরে অনেক বিপুল একটা পরিবর্তন হয়েছে, কিন্তু তাদের সবসময় যে একটা ফ্লিপ করার যে টেন্ডেন্সি, এই মুহূর্তে আপনার মনে হয় না যে এখনো তারা এই ফ্লিপিং গেমটা খেলছে, যেটার জন্য আম, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে আওয়ামী লীগ খুব কোণঠাসা, আমার তো মনে হচ্ছে আসলে বিএনপি খুব একটা, যদি তারা তাদের ক্লিয়ারিটি না আনে, তাহলে তো এটা একটা, তাদের একটা কিছু নির্বাচন করতে হবে, এদের এই পক্ষ ওদের ওই পক্ষ। কি, মানে কি মনে হয় আপনার, আপনার মনে হয় না আপনার কোনো বার্তা আছে এই জন্য? আমার কাছে যেটা, আমি আমি যেটা আহ, দেখছি সেটা হলো বিএনপি কে ফাঁদে ফেলানো হচ্ছে। বিএনপি ফাঁদ থেকে বেরোনোর জন্য বিভিন্ন বান্দা বলেন আমি ফাঁদে পড়তে চাই না, এই জন্য একবার এদিকে যায় একবার ওদিকে পিছলে যেতে চাই। কিন্তু বিএনপি কে কোনো না কোনো ভাবে বাগে আনার চেষ্টা করতেছে। আহ, যেই শক্তিটা এই কেয়ারটেকারের প্রতি সমর্থন দিয়ে রাখছে এবং কেয়ারটেকারকে দিয়ে কিছু কাজ করায় নেওয়ার যে ইয়েটা করছে, সেই শক্তিটা কিন্তু আহ, কখনো বিএনপি কে একটু ছাড় দিচ্ছে, কখনো বিএনপি কে একটু আশ্বাস দিচ্ছে, আবার কখনো বিএনপি কে কিন্তু আবার টাইট দিচ্ছে। সেই টাইটের মধ্যে আপনি, এই জন্য আমি বললাম, আমি তিনজনের নাম উল্লেখ করি, বয়সের একরকম কথা, ওরা একরকম কথা, স্যার। এরা কিন্তু এখন হাঁসফাঁস করছে, এরা এরা বুঝে গেছে যে তারাও কিন্তু জালের মধ্যে আবদ্ধ। এখন এই জাল থেকে কিভাবে বেরোতে হবে, সেই বেরোনোর পন্থা খোঁজার জন্য তারা বিভিন্ন ভাবে নিজেদের ব্যাখ্যাগুলো যেমন ধরেন এটা এই যে আওয়ামী লীগ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের নিষিদ্ধ। যে দাবিটা আসছে বা দাবিটা তারা যে আদায় করলো, এই আদায়ের সাথে কিন্তু বিএনপি সম্পর্ক নাই, কিন্তু বিএনপি আবার কিন্তু এখন ভাগ বসানোর চেষ্টা করছে যে না না এটা তো আমিও একবার বলেছিলাম। এটা কেন? কারণ বিএনপি আসলে ফাঁদে পড়ে গেছে। এমনকি আপনি বলেন, আমি আপনাকে এইটুকু বলি, যে জামাত, বলতে পারেন কি জামাতের ভেতর থেকেই এই ইয়েগুলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সবচেয়ে বেশি প্রেসার, সে জামাতও কিন্তু এখানে গেম খেলেছে। জামাত তার মধ্যম এবং নিচু সারির নেতাদের বা কর্মীদের ওইখানে পাঠিয়েছে, ইভেন তাদের সিটি কমিটির লোকেরাও কিন্তু যায়নি। রাত 10টা, মানে যখন ক্যাবিনেট বসার সিদ্ধান্ত হলো এবং প্রচার হলো, রাত 10টা, তখন শফিকুর রহমান প্রথম বেরিয়ে, খোলস থেকে বেরিয়ে উনি বললেন যে আমরাও আওয়ামী লীগের নিষিদ্ধ চাই, প্রথম। ঠিক আছে, এর আগ পর্যন্ত কিন্তু এরাও কিন্তু এরকম কথা বলে নাই, ওরাও কিন্তু এই ঘুরায় পেঁচায় বেরোনোর চেষ্টা করছে। কিন্তু তারাও শেষ পর্যন্ত 10টার সময় বলে, এবং রাত 12টার সময় কিন্তু যখন সিদ্ধান্ত হয়ে গেল, তখন শফিকুর রহমান, তখন আর অন্য কেউ বাদ না, যে আমাদের আমি সরাসরি শাহবাগে গিয়া ওখানে ওদের উল্লসিত যে কিছু লোক ছিল তাদের সাথে উনি ওখানে অনেক উল্লাস প্রকাশ করেছেন। সো জামাত ভেতর থেকে কাজগুলো করাচ্ছে, কিন্তু জামাত বুঝতে দেয় না যে তারা এই কাজগুলোর সাথে জড়িত, কিন্তু শেষ মুহূর্তে জামাত এসে কিন্তু সেটার সাথে জয়েন করছে। কিন্তু বিএনপির এখানে সমস্যা হয়েছে, বিএনপি হলো আসলে বিএনপি তো এগুলো চায় না বেসিক্যালি, কারণ তারা বুঝে যে আহ, শেষ পর্যন্ত আক্রমণটা তাদের প্রতি আসতে পারে। সো তারা এগুলো বুঝেই এই জন্য তারেক রহমান লন্ডন থেকে এক রকমের কথা বলছেন, মির্জা ফখরুল মাঠে থেকে এক রকমের কথা বলছেন, গয়েশ্বর রায়রা একরকম কথা বলছেন, আমির খসরু মাহমুদ চৌধুরী একরকম কথা বলছে। মানে এরা বিভিন্ন লেভেলের সব কথাগুলো ওরা জড়ো করছে, যেন কোনোদিন বলতে না পারে, কেউ যেন বলতে না পারে বা সমর্থকদের কাছে বলতে পারে যে আমরা তো বলেছি। আমরা বলছে কি, আমির খসরু মাহমুদ বলেছে কখনো, কখনো গয়েশ্বর বলছে, কখনো মির্জা ফখরুল বলেছেন, কখনো মির্জা আব্বাস বলছেন, এরকম তো এক একজন এক এক জায়গা থেকে
একটা করে হলেও দাঁড়িয়ে বলে রাখতেছেন যে তারা ওইটার সাথে আছে, কিন্তু বাকিরা থাকছে না। তো ওরাও গেম প্লে করতেছে, কারণ ওরা বুঝতেছে এখন, ক্লিয়ার কাট বুঝতেছে যে বিএনপির যেটা প্রধান টার্গেট যে হলো নির্বাচন, নির্বাচন না হলে বিএনপির হাতে ক্ষমতা নাই, কারণ অল ক্ষমতা এখন সারা দেশে যে ক্ষমতাগুলো সবগুলো ক্ষমতা নিয়ন্ত্রণ করা হলো জামাত, সবগুলি। বিএনপি কে কিছু কিছু পদ দেওয়া হয়েছিল ঠিকই, কিন্তু সব কিন্তু এখন কোণঠাসা, বিএনপির লোকেরা বিভিন্ন জায়গা থেকে সরায় দেওয়া হচ্ছে। তো তারা কিন্তু এখন এটা এটা কেমন বলে, এটা তাদের গলায় ফাঁস দেওয়া হয়েছে, কিন্তু ফাঁসের গিট্টুটা ওই মানে নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যাওয়ার মতো হয়নি, কিন্তু সেই দিকেই কিন্তু ঠেলছে। যে কারণে আপনি দেখেন বিএনপি এই যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পরপরই আপনি যদি আহ ইয়ের বক্তব্যটা শুনেন, সেটা এনসিপির প্রেসিডেন্ট, কি বলে ওনার নাম, নাহিদ নাহিদ ইসলাম। সে কিন্তু প্রথম প্রথম চান্সে পরের দিনই বলছে যে আহ আওয়ামী লীগ আওয়ামী লীগের বিচার শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না। দেখেন, বিএনপি কিন্তু ট্রাই ফেলায় দিল। এখন বললো যে আপনারা তো বলবেন, আপনারা তো বলেছেন নির্বাচন, তাদের বিচারের কথা, সেটা তো এখন হইলো, এখন বিচার সম্পন্ন হোক, তারপর এখন বিচার কবে সম্পন্ন হতো? একটা দলের বিচার করতে হবে আপনাকে, কত শত সাক্ষীর ব্যাপার আছে, প্রমাণের ব্যাপার আছে, এইটা ইয়ার্স টুগেদার বলাই হচ্ছে, সরকার থেকে 2-3 বছর লেগেছে। আসিফ নজরুল দেখ, আরেকটা বলে, আসিফ নজরুল কিন্তু অলরেডি গতকালই বলেছেন যে এই বিচার প্রক্রিয়া 2-3 বছর লাগবে। তাহলে মানেটা কি? নাহিদ বলছেন বিচার শেষ না হলে নির্বাচন হতে পারবে না, আবার আসিফ নজরুল বলছেন যে নির্বাচন কি বলে, এই বিচার প্রক্রিয়া 2-3 বছর লেগে যেতে পারে। তার মানে কি এই গভর্নমেন্ট আরো 2-3 বছর আছে, মানে তারা তাদের স্থায়িত্বটাকে 3 বছরে টেনে নিয়ে গেল, এবং নাহিদরাও এটা চাচ্ছে। যে আবার কি বলছে, আরো একটা কথা বলেছে নাই, আরো আরো ডেঞ্জারাস বিএনপির জন্য, সেটা বলেছে যে এখন প্রয়োজন হলো গণপরিষদ নির্বাচন। হ্যাঁ। আবার বলছে গণপরিষদ কেন? গণপরিষদ কারণ মৌলিক সংস্কার করা যাবে না যদি গণপরিষদ নির্বাচন হয়। তাহলে মৌলিক সংস্কার ছাড়া, আবার কি বলছে, আবার বলছে মৌলিক সংস্কার ছাড়া দেশের ভবিষ্যৎ নাই। কারণ 75-এ যে সুযোগ হয়েছে, দেখেন সে 75-কে উল্লেখ করেছে, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের কথা উল্লেখ বলে নাই, কিন্তু 75-এ যে সুযোগ এসেছিল সেই সময় এই সুযোগটা ব্যবহার করে নাই, এবার আর সে সুযোগ হাতছাড়া করা যায় না। আপনি কথার মালাগুলো আপনি যদি গাঁথেন, আসিফ নজরুল বলছে 2-3 বছর পর্যন্ত লাগবে এই বিচার প্রক্রিয়া সম্পন্ন হইতে। এ বলছে গণপরিষদ লাগবে, কেন? গণপরিষদ ছাড়া এই মৌলিক পরিবর্তন আনা যাবে না, যেই মৌলিক পরিবর্তন আনা সম্ভব ছিল 75-এর পরে, সে সময় যেটা হয় নাই, এখন এটা করতে হবে। এখন এটা যদি করতে হয় গণপরিষদ নির্বাচন লাগবে। গণপরিষদ নির্বাচন হওয়া মানে সাধারণ নির্বাচন হবে না। আবার সে বলছে যে বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কি বলে সাধারণ নির্বাচন হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে বিএনপি এখানে ফাঁদে পড়ে গেল। বিএনপি এই ফাঁদ থেকে বেরোনোর জন্য, বুঝছেন, একবার এই কথা বলে, একবার ওই কথা বলে, একবার ওই কথা বলে। বিএনপি কিন্তু আসলেই যে মানে একেবারে এভিল ফোর্স হিসাবে যে আইসা যে আসলে তা না। বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য বা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় পৌঁছানোর জন্য বিএনপি চেষ্টা করতেছে, সেই জায়গা থেকে বিএনপি বেরোতে পারছে না, তাকে যে কোনো ভাবে হোক আটকানো হচ্ছে। কারণ জামাত এটা চায় না, জামাতও চায় তারা যদি ক্ষমতা না গিয়ে যদি তাদের পুলিশ বাহিনীর উপর নিয়ন্ত্রণ থাকে, ক্ষমতা না গিয়ে যদি আমলাতন্ত্রের উপর নিয়ন্ত্রণ থাকে, ক্ষমতা না গিয়ে যদি তার মিলিটারি আমলাতন্ত্রের উপর নিয়ন্ত্রণ থাকে, তাহলে তাদের দরকার কি? তাদের তাদের এই প্রজন্মই যে ক্ষমতা দিতে হবে তার দরকার নেই, ভবিষ্যতে যাবে, এনসিপিরা যাবে, এনসিপিরা তো আমাদেরই সন্তান, তাদেরকে তো আমরাই তৈরি করলাম, যাবে তারা। জামাত নাম নিয়ে বাংলাদেশে হয়তো ক্ষমতায় আসা যাবে না, কিন্তু এটা। তো আপনি এখানে কিন্তু বিএনপি বিএনপির ডাবল স্ট্যান্ডার্ডের কথা বলার চাইতে বলা উচিত বিএনপি ফাঁদে পড়ে একবার এদিকে একবার ওইদিকে, যেদিকে সে নিঃশ্বাস নেওয়ার সুযোগ পাচ্ছে সেদিক থেকে তারা অক্সিজেনটা নিচ্ছে। That's all. সাইফুল ভাই, আপনি ঠিকই বলেছেন। আমি এভাবেও ভাবা উচিত। কিন্তু আমি এই জন্য বললাম, কারণ আপনি দেখেন, যেটা আসলে আমরা রাজনৈতিক বিশ্লেষকদের ইয়ে উম, আহ, আপনি যদি সবার কথা শোনেন বা একটু অ্যানালাইসিস করেন, অতীতের কথা বলছি আমি, বিএনপি কে বলা হয় যে বিএনপি জামাতের সাথে যখন কোয়ালিশন করেছে তখন থেকে বিএনপির আহ ক্ষমতায় এসছে, কিন্তু মানে ফল ডাউনটা শুরু হয়েছে মূল জায়গাটা থেকে। সরাসরি যখন তারা সংসদে গেল, দেশ বিরোধীদের সংসদে নিয়ে গেল, তখন থেকে আসলে শুরু হয়েছে। এবং সেটার ফলাফলটা আমরা এখন দেখতে পাচ্ছি যে বিএনপির যে এটা একটা অবস্থা, আওয়ামী লীগের তো একটা অবস্থা বোঝা যায়। এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি চোখ বন্ধ করে
আওয়ামী লীগকে, এবং আরো এখন এইবার আরো একদম স্বতঃসিদ্ধভাবে প্রমাণ হয়ে গেল যে একটা সুযোগ ছিল যে আওয়ামী লীগ ছিনতাই করে নিয়েছে মুক্তিযুদ্ধ, সেখান থেকে বেরিয়ে অন্যান্য রাজনৈতিক দলকে এটা ওনারশিপ নেওয়া, সেটাও তারা ফেল করলো বা চায় নাই। সেখানে আওয়ামী লীগের এটা আসলে স্বতঃসিদ্ধভাবে প্রমাণিত হয়ে গেল। কিন্তু বিএনপির এই যে একটা, এই জন্যই বলা হচ্ছিল, কারণ এইবারও কিন্তু বিএনপি হয়তো আরো 3 বছর লেগে যেত, আপনি যেটা বলছিলেন 5 বছর লেগে যেত, বা 2 মাসও হতে পারতো, কারণ পাবলিকও তো চাচ্ছে, বিএনপিরও তো বিশাল জনপ্রিয়তা আছে, বিশাল ফোর্স আছে, তারাও তো চাচ্ছে একটা কিছু ফোর্স তৈরি হতো। কিন্তু এই যে বারবার বিএনপির, বিএনপিকে আসলে আমার মানে ফাঁদে পড়েছে, কিন্তু ফাঁদ থেকে তো বেরোতে চেষ্টা করতে হবে, হাও, মানে এটা এটা একটা প্রশ্ন। এটা আপনি তো অনেকটাই বিশ্লেষণ করার আমাদেরকে চেষ্টা করলেন। আমরা একটু অন্য প্রসঙ্গে যাই। সেটা হচ্ছে যে আমাদের যে যে মানবিক করিডোর বলা হচ্ছে, আমাদেরকে মানবিক করিডোর দিচ্ছে এই গভর্নমেন্ট, তারপরে এখন বোঝা যাচ্ছে যে মার্কিনিরা তো পূর্ণ সমর্থন দিয়ে যাচ্ছে, ইউরোপিয়ান ইউনিয়ন দিয়ে যাচ্ছে, আবার অ্যাট দ্য সেম টাইম আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের এবং স্ট্রং কিছু রাষ্ট্র আমাদের আমাদের সাথেও আছে, মানে মুক্তিযুদ্ধের পক্ষের ফোর্সের সাথে, সেটা হচ্ছে ভারত, চায়না, অ্যাপারেন্টলি এখন এই মুহূর্তে করিডোরের জন্য চায়না, তারপরে রাশিয়া। হ্যাঁ, তো এই যে একটা উম, বৃহত্তর কতগুলো দেশের সাথে যে একটা যেচে পড়ে আমাদের মতো একটা ছোট দেশ, মিয়ানমারের সাথে তো একটা ঝামেলা বাঁধিয়েই দিল। তো এই যে একটা করছে তারা, অন্তর্বর্তীকালীন সরকার, এটা কনসিকোয়েন্সেসটা কি হবে? এবং তারা কি এত বড় বড় সিদ্ধান্ত তারা যে নিচ্ছে, এটাকে আসলে তারা বাস্তবায়ন, ফাইনালি তো করিডোর না হয় দিল, কিন্তু এটা হাউ এক্সটেন্ড, কত দূর যেতে পারে আপনার মনে হয়? এটার কি ব্যাখ্যা আপনার কাছে? আমার কাছে আমি আমি যেটা আহ, পৃথিবীর অন্যান্য দেশে যে করিডোর গুলো, হুম। বিভিন্ন জায়গায় যে করিডোর গুলো, সেই সাধারণত করিডোর দেয়ার ব্যাপারে, হ্যাঁ, জাতিসংঘকে ব্যবহার করা হয়েছে দ্বিতীয় মহাযুদ্ধের পরে বা লেট 90s-এ। হ্যাঁ, জাতিসংঘ কিন্তু কোথাও জাতিসংঘ সফল হয়েছে এরকম কোনো ব্যাপার ব্যাপার কোন নেই জায়গাতে? হ্যাঁ। নো ওয়ে। ইভেন নট লেটেস্ট ইন ইউক্রেন, ইউক্রেনেও কিন্তু সফল হয়নি। হয়নি। বরং এই করিডোর গুলো ব্যবহার করেছে চোরাকারবারিরা, ব্যবহার করেছে অস্ত্র ব্যবসায়ীরা, ব্যবহার করেছে যে মানব হিউম্যান ট্রাফিকিং। পাচারকারীরা। হ্যাঁ, হ্যাঁ। মানব পাচারকারীরা। আবার আহ, এই রাস্তা দিয়ে যখন ধরেন মানুষ চলাচল করেছে, তাদেরকে আবার সন্ত্রাসী আখ্যা দিয়ে অপরপক্ষ বোম্বিং করেছে। হ্যাঁ, করেছে। হ্যাঁ। ইউক্রেনের রাশিয়া কিন্তু হ্যাঁ, মানে বম করেছে। ম্যাসাইল বোম করেছে। সেম আপনি গাজাতে যদি দেখেন, গাজাতে কিন্তু মানুষকে সেফ করিডোর দেওয়া না, মানুষ যখন ওই করিডোর দিয়ে যাওয়ার চেষ্টা করছে, সেখানে হামাস যাচ্ছে বলে ইসরায়েল ব্যাপক বোমিং করে হ্যাঁ, ব্যাপক। নারী পুরুষ শিশু মেরেছে। এটা হলো এখানে। আপনি যদি সিরিয়াতে দেখেন, সিরিয়াতে এরকম কিন্তু অনেক করিডোর তৈরি করা হয়েছিল। কখনো আসাদ বাহিনী বলছে এখান দিয়ে বিচ্ছিন্নতাবাদীরা যাচ্ছে বলে আসাদের এয়ারক্রাফটরা ওখানে বম্বিং করেছে। আবার অন্যদিকে কি বলে, বিভিন্ন বিরোধী যে গ্রুপগুলো আছে, সেই গ্রুপগুলো বলছে যে হ্যাঁ, আসাদ সরকার এখান দিয়ে এই করিডোরের নামে সুবিধা নিচ্ছে, তারাও হামলা করেছে। তো দুই পক্ষের হামলার মধ্যে পড়ে যায় কিন্তু এটা, কারণ কেউ বিশ্বাস করে না, ফাইনালি কেউ বিশ্বাস করতে চায় না, কারণ সবাই এটা ব্যবহার করতে চায়। এইটা একটা সুযোগ, সুযোগটা আহ, যারা সুযোগ সৃষ্টি করেছে তারা তো ব্যবহার করতে চাইবেই, তারা 100% চায়। আর যাদের জন্য এটা তৈরি হয় না, তারাও মনে করে যে এটা একটা আমার জায়গা, যে জায়গা দিয়ে আপনি। সো এটা আসলে সফল হয় না কখনো, এখন পর্যন্ত তেমন সফল হয় না এটা। ধরেন দ্বিতীয় মহাযুদ্ধের সময় যখন জার্মানির অধিকৃত অঞ্চল থেকে প্রায় 10,000 15,000 ইহুদি শিশুকে আহ, যখন সরানোর জন্য যে একটা মানবিক করিডোর তখন করা হয়েছিল, সেটার একমাত্র সফল হয়েছে। সেখানেও কিন্তু অনেক গোলযোগ হয়েছে। অনেক So, আমি একটা মুভি দেখেছিলাম। হ্যাঁ, অনেক করিডোর এরকম আপনি আফ্রিকার বিভিন্ন অঞ্চলে এরকম করিডোর কোথাও আসলে ফাইনালি বিচ্ছিন্নতাবাদীদের হাত থেকে বা সশস্ত্র গোষ্ঠীদের হাত থেকে রেহাই পায়নি, আবার সরকারি বাহিনীর হাত থেকে রেহাই পায়নি। তো আমাদের এখানের যে করিডোরটা, এইটা ভবিষ্যৎ কি? তো প্রথমত হলো অতীত অভিজ্ঞতা অনুযায়ী, আদার হুম। দ্যান দ্যাট নাৎসিদের নিয়ন্ত্রণ থেকে ইহুদি শিশুদেরকে সরিয়ে আনা যে সফল একটা ব্যাপার, তার বাইরে আমাদের এখানে সেটার যদি একটা হয়, সেটা হইতে পারে, কিন্তু এটা কি আদৌ সম্ভব? না। আমি মনে করি যে এটার পরিণতিও কিন্তু খারাপ হতে পারে। খারাপটা কেমন হতে পারে? বিকজ আপনি কাদেরকে করিডোর দিচ্ছেন? আপনি করিডোর দিচ্ছেন হলো আরাকান আর্মিকে, নট দি মায়ানমার হ্যাঁ, গভর্নমেন্ট। জানতা, ইয়ে।
তো মায়ানমার গভর্নমেন্ট কি দুটো চিঠি দিয়েছে এই পর্যন্ত বাংলাদেশ হুম। সরকারকে, তারা বলেছে যে না আমরা কিন্তু তোমাদের এই প্রক্রিয়াকে সমর্থন করি না, তোমরা এটা যেটা করছো এটা আমাদের সরকারের কর্তৃত্ব নিয়ে প্রশ্ন করছো। কারণ তারা বিমস্টেকে, তারা কিন্তু বাংলাদেশ সরকারের সাথে কথা বলেছে, 1,80,000 রোহিঙ্গাকে চিহ্নিত করা হয়েছে, তাদের যাওয়ার মতো উপযুক্ত করছে, অনেক কিছু তারা বলছে। তারা কিন্তু এটা ওনারশিপটা নিচ্ছে যে মায়ানমার আমাদের, রোহিঙ্গা আমাদের, বা জাতি আমাদের, এগুলো আমরা ওনারশিপ নিচ্ছে। এখন সেই ওনারশিপের মধ্যে আপনি যখন তাদের সাথে একবার কথা বলছেন, আবার আপনি আরেকটা ওনার যেটা নন স্টেট অ্যাক্টর, তাদের এখনো স্টেট হয় না, তারা স্বাধীনতা ঘোষণা করে না, তারা কিচ্ছু করে না, সো নন স্টেট অ্যাক্টরের সাথে যখন আপনি সম্পর্ক রাখতে যাবেন, তখন এটার বাইরে তো কোনো আপনি অন্য কোনো পথ দেখতে পারেন না যে মায়ানমার সরকার এটাকে পছন্দ করে। মায়ানমার সরকার অবভিয়াসলি এটা মেনে করবে নেয়, না। অবভিয়াসলি করবে না। এটা তার ল্যান্ড, সে দাবি করে এটা তার ল্যান্ড, আপনি তার ল্যান্ডকে বলছেন যে মানবিকতার কারণে আপনি এখানে ত্রাণ সহায়তা পাঠাবেন বলে আপনি করিডোরটা করছেন, কতগুলো কিন্তু বিদ্রোহীকে। হ্যাঁ, অথচ মায়ানমার গভর্নমেন্ট কিন্তু এটা ঘেরাও করে রেখে দিয়েছে, এইখানে কোনো কিছু যেতে পারবে না। সো আপনি কিন্তু মায়ানমার গভর্নমেন্টের সাথে, এক নাম্বার প্রথম এবং একদম সবচেয়ে বড় সত্য কথা হলো মায়ানমার গভর্নমেন্টের সাথে আপনার সম্পর্ক খারাপ হবে। তো মায়ানমার গভর্নমেন্ট যখন আহ, যেহেতু তাদের এই নন স্টেট অ্যাক্টরদেরকে তারা স্থলপথে নিয়ন্ত্রণ করতে পারছে না, তখন তারা কি করবে? তারা বম্বিং করবে উপর থেকে। আরাকান আর্মির কিন্তু এয়ারক্রাফট নাই, তাদের কিন্তু ইয়ে নাই, তো হুম। বম্বিং করবে। নৌপথে তারা কি মায়ানমার মায়ানমার আর্মির নৌপথে, মানে তাদের নৌবাহিনী কি করবে? ইয়ে থেকে, সাগর থেকে তারা গোলা ছুড়বে। কারণ আরাকান আর্মির কিন্তু নৌবাহিনী নেই। তো আপনি খেয়াল করে দেখেন, পুরো জিনিসটা হলো মায়ানমার আর্মি, এই যখন আরাকান আর্মির উপর হামলা হবে, তখন আমরা যারা তাদেরকে রসদ সাপ্লাই করছি তারা কি এর বাইরে? প্রশ্ন, তারা ছাড়বে না। এটা হলো ধরেন মায়ানমারের দিক থেকে আমি আপনাকে বললাম। এখন ধরেন হ্যাঁ, বাংলাদেশ ভাবতে পারে যে না আমরা তো এটা আমেরিকার, আমেরিকার এটা স্পন্সর করতেছে, আমেরিকানরা এখানে নিরাপত্তা দেখবে এখন কিন্তু একটা জায়গায় আপনি যদি ক্লিন আসেন, একটা জায়গায় যদি আপনি চিন্তায় আসেন, সেটা হলো আপনার আর্মি তো এখানে শান্তিরক্ষী বাহিনীর কাজ করবে না, আমাদের আর্মি। কারণ এটা হলো আমাদের বর্ডার, আমাদের বর্ডারে তো আমরা শান্তিরক্ষী হতে পারি, আমাদের হুম। বর্ডার আমরা আমরা রক্ষা করতে হবে, জান দিয়া রক্ত দিয়ে আমরা রক্ষা করবো। সব বাংলাদেশ আর্মি এখানে ডিফেন্ড করবে কি? বাংলাদেশের ল্যান্ড। ওকে, এখন এই করিডোর দিয়ে যখন আপনি ভেতরে যাবে, জিনিসগুলো যাবে, তো সেটার নিরাপত্তা কে দিবে? কারণ মায়ানমার তো ওখানে ওটা নিরাপত্তা দিবে না, আগেই বলতে তারা তো এটাকে আক্রমণ করবে। নিরাপত্তা দেবে কি? আরাকান। ঠিক আছে, আরাকান আর্মিকে বলা হচ্ছে যে তারা, কিন্তু আরাকান আর্মি কে নিরাপত্তা দিতে পারবে? পারবে না। এই করিডোর টোটালটা নিয়ন্ত্রণে যাবে হলো আমেরিকা এবং আমেরিকার সমর্থকদের একটা ইয়াতে, প্যাসেজে, যে তারা এটা নিরাপত্তা দিতে হবে। তার মানে আপনি কিন্তু আমেরিকাকে ইনভাইট করলেন আপনার দেশে, আপনি কিন্তু ফরেন ফোর্স আপনার এই দেশে ইনভাইট করেন, যেটা আপনার দেশে ছিল না। So এটা আনপ্রেসিডেন্টেড ইন আওয়ার 54 years অফ হিস্ট্রি, যে হিস্ট্রি। আপনার ফরেন ফোর্স কে কিন্তু আপনি আপনার ল্যান্ডে ঢুকালেন। ফর হোয়াট? ফর আদার নন এক্টর, যাদেরকে এখনো সন্ত্রাসী বলা হয়, এবং যারা সন্ত্রাসী হিসেবে অনেক দেশই তাদেরকে বলে, সে তাদেরকে সহায়তা করার জন্য আপনি কিন্তু ফরেন ফোর্স আপনার ল্যান্ডে কিন্তু দিচ্ছেন। কেন এই ফরেন ফোর্সটা কোথায় থাকবে? তারা তো আরাকানে যায় থাকবে না, কারণ তারা তো আবার প্রকাশ্যে তো আমেরিকা তার সৈন্য আরাকানে পাঠাইতে পারবে না। সো এই আর্মিটা কোথায় থাকবে? সামহোয়ার বেসড ইন বাংলাদেশ, সামহোয়ার। আপনি বাদ দেন সেন্ট মার্টিন, বাদ দেন আপনি অন্যান্য কোনো জায়গা, বাদ দেন কক্সবাজার, বাদ দেন খাগড়াছড়ি, কোথাও না কোথাও হাওয়াই তো থাকতে পারবেন। আপনি তো এমন কোন শিপ পৃথিবীতে এখনো তৈরি হয় না যে আপনি হাওয়ার মধ্যে সব সৈন্য রাখবেন। আপনার ল্যান্ডে আসতে হবে, অথবা আপনাকে সাগরে থাকতে হবে। থাকতে হবে। দুইটা ফোর্স। তাহলে আইদার আপনি আপনার ল্যান্ড দিচ্ছেন বাংলাদেশের, অর আপনি আপনার বে অফ বেঙ্গল দিচ্ছেন বাংলাদেশকে। সো আপনি কিন্তু ফরেন ফোর্সকে কিন্তু ইনভাইট করেন, দ্যাট ইজ দি ইনএভিটেবল মানে কি বলে আমাদের কি বলে ভবিষ্যৎ। সো আপনি এখানে কি আপনার মনে হয় যে কোনোভাবে যখন ওয়েস্টার্ন বা যারা আসবে তার, সেটা কি চায়না মেনে নেবে? এখন আসেন আমি এইটা বাংলাদেশের প্রেক্ষাপটে চায়নার কথা হবে। চায়না তো অলরেডি বলে দিয়েছে, তাদের রাষ্ট্রদূত পরশুদিন বক্তৃতা দিয়েছে হ্যাঁ। ব্রিজের ওখানে, হ্যাঁ, বাংলাদেশ ইনস্টিটিউট অফ স্টাডিজ ব্রিজের ওখানে কিন্তু তা বক্তৃতা বলছে যে আমরা কিন্তু এই করিডোরের সাথে নেই। একদম সরাসরি বলছে যে এই করিডোরের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। তার মানে চায়না আহ, আহ, ইয়ের কেনা মায়ানমার আর্মির বাইরে নন অ্যাক্টর, মানে স্টেট অপারেটরদের সাথে, নন স্টেট অ্যাক্টরদের সাথে সে করবে না। তা সে গোপনে অস্ত্র বেচবে, কোনো অসুবিধা নেই, কিন্তু সে
এই মায়ানমার প্রকাশ্যে বিদ্রোহীদের সাথে থাকবে না, থাকবে না, বিদ্রোহী তো না, এটা গেল, সন্ত্রাসীদের সাথে বলবো। সন্ত্রাসীরা থাকবে না। আর রাশিয়ার কথা বলেন, রাশিয়ার তো এই একটা ব্যাপারে, এই অঞ্চলের ব্যাপারে দে হ্যাভ টু অ্যালায়েন্সেস রাশিয়ার। একটা হলো ইন্ডিয়া, আরেকটা হলো চায়না। চায়নার সাথে কিসের অ্যালায়েন্স? যে ইন্দো প্যাসিফিকের এই পাশে যতগুলো জায়গা আছে সেখানে রাশিয়া আমেরিকাকে জায়গা দিবে না, এবং এটা চায়নার স্বার্থ রক্ষা করার জন্য। আবার এদিকে ইন্দো প্যাসিফিকের ভেতরে এসে ভারতের সাথে যে সম্পর্ক চায়নার, এই কি বলে রাশিয়ার, তারা কিন্তু ভারতের ইন্টারেস্ট রক্ষা করার জন্য এখানে কিন্তু প্রহারা দিবে। সো আপনি দেখেন, আপনি কতগুলো শত্রু তৈরি করছেন। এক চীন, এক রাশিয়া, এক ভারত। ভারত এখানে কোনোভাবেই সে এটা এই প্যাসেজটা মেনে নেবে না, কারণ সে মনেই করে এই প্যাসেজ দিয়া তার সেভেন সিস্টারের উপরে আক্রমণ করা হইতে পারে, তার সেভেন সিস্টারে অস্থিতিশীল করা হতে পারে। তো আমরা আসলে কতগুলো রিস্ক নিচ্ছি? ভারতের সাথে সম্পর্ক রিস্ক বাদ দিলাম, অলরেডি নিয়ে নিয়েছে সেটা। ভারতের সাথে পারলে পাকিস্তানের পক্ষ নিয়ে যুদ্ধ করে, আপনি দেখছেন বাংলাদেশের উন্মাদনা। কিন্তু আপনি চীনকে যে চীনকে, ভারতকে বাদ দিয়ে চীনকে বন্ধু বানাতে গেলেন, আপনি চীনের কাছে গেলেন, চীন বাংলাদেশে একেবারে ইকোনমিক হাব বানাবে। আপনি চীনের ইচ্ছার বাইরে যখন আপনি করিডোর দিবেন, ও কি হাব বানাইতে আসবে? হুম। আসবে? আসবে না। সে যখনই দেখবে যে আমেরিকানরা ঘোরাঘুরি করতেছে, সে কি এখানে আসবে? আসবে না। এই বাপ ইউরোপিয়ান ফোর্স এখানে যদি আসে, সে আসবে না। তো সে যখন আসবে না, তখন তো স্বাভাবিকভাবেই রাশিয়া আসবে না। রাশিয়ার দুইটা কারণে আসবে না, একটা চীনের সাথে তার সম্পর্কের কারণে এই অঞ্চলে তারা আমেরিকাকে দেখতে চায় না। আবার রাশিয়া ইন্ডিয়ার সাথে তাদের পুরানো মৈত্রী, এক ধরনের মানে একটা এটা একদম প্রেমের মতো ওদের ওদের সম্পর্কটা। কিন্তু আপনি রাশিয়া কখনোই ভারতের বাইরে যায়নি, কখনোই না, নেভার এভার। তো তাদের সম্পর্কটা এত স্থায়ী যে সেখানে আপনি রাশিয়ার সাথেও কিন্তু আপনি সম্পর্ক হবে। আবার রাশিয়া দেখেন আমাদের ভিতরে ইনভলভ কি হবে। রাশিয়া এখানে প্রোটেকশনের জন্য রাশিয়া কিন্তু বাংলাদেশ আর্মির সাথে একটা চুক্তি আছে, কি জন্য? রূপপুর পাওয়ার প্ল্যান্টের জন্য। তো রাশিয়ার ইন্টারেস্ট এখানে আছে। বাদ দেন তাদের অ্যালায়েন্স, চীনের সাথে অ্যালায়েন্স, ইন্ডিয়ার সাথে, কিন্তু বাংলাদেশ ভূখণ্ডের সাথেও কিন্তু তাদের একটা চুক্তি আছে। বাংলাদেশ আর্মির সাথে তাদের চুক্তি আছে যে রূপপুরের যে সিকিউরিটি দেখার কথা, সেটা রাশিয়ার টেকনোলজিক্যাল সাপোর্টের মাধ্যমে বাংলাদেশ আর্মি দেখবে। সো দ্যাট ইজ, এইসব সবকিছু কিন্তু আপনি উপড়ে ফেলার চেষ্টা করছেন। এবং এটা এটা আপনার পরিণতিটা কি হতে পারে? এটা জাস্ট, আই ক্যানট ড্রিম অফ ইট। আই জাস্ট ক্যান ড্রিম অফ ইট, যে আমরা কত ভাবে নিজেদেরকে জালের ভিতরে জড়িয়ে ফেলছি শুধুমাত্র আমেরিকান ইন্টারেস্ট দেখতে গিয়ে, একজন ব্যক্তির ইন্টারেস্ট দেখতে গিয়ে, বা একটা গোষ্ঠীর ইন্টারেস্ট দেখতে গিয়ে। আমেরিকা তার পরাজয়ের প্রতিশোধ নিচ্ছে, পাকিস্তান তার পরাজয়ের প্রতিশোধ নিচ্ছে, আর এই প্রতিশোধ নেয়ার জন্য একজনকে তারা ম্যাটিকুলাস প্ল্যান অনুযায়ী বসাইছেন এবং একটা বাহিনী বসিয়েছেন। সেই বাহিনীগুলো এই কাজ করতেছে। আর মাঠে মাঠে নামিয়ে দিয়েছে হইলো সেই ওই তখনকার সময় তাদের মিত্রদেরকে মাঠে নামিয়েছে, বা তাদের সন্তানদেরকে মাঠে নামিয়ে দিয়েছে। খুবই ভয়াবহ অবস্থা এগুলা। আহ, সাইফুল ভাই, মানে জানি না এই চক্রব্যূহের মধ্যে যে আমরা পড়ে যাচ্ছি, ভিতরে ঢুকে যাচ্ছি, এটা কিভাবে বেরোবে বাংলাদেশ। কারণ আমাদের বাংলাদেশটা এখন যাদের হাতে, তারাই আসলে বাংলাদেশের 18 কোটি মানুষের ভাগ্য নিয়ে তারা চিন্তিত নয়। তারা আসলে নিজের পদ ও পজিশন, বিশেষ করে ডক্টর ইউনূস এবং তার বাহিনী, সবাই তো চায় যে তারা কোনোভাবে নির্বাচন না হোক, তারা ক্ষমতায় থেকে যা ক্ষমতা ভোগ করুক এবং তাদের প্রতিহিংসা চরিতার্থ করুক। আমরা এখন একটু আবার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ব্যাপারে আমি যখন একটু শুনছিলাম, তখন আমার একটা অনুভূতি হচ্ছিল কিরকম। আমি একটু শেয়ার করি আপনার সাথে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের নাজিদের মোরলেস বই পড়া, মুভি দেখা আমি খুব দেখতাম, আমি মোটামুটি অনেক দেখেছি আর কি। তো ওইখানে আমার কাছে এই যে বাংলাদেশের 40%ই ধরেন আপনার কথায় মানুষ সমর্থক মুক্তিযুদ্ধের পক্ষে, এবং আওয়ামী লীগকে তারা সমর্থন করে, আওয়ামী লীগের কোর। তো এই যে 40% কাল সমর্থক, এদের পরিণতিটা কি, তারা ওই দিকে নেওয়ার চেষ্টা করছে? সফল বিফল সেটা তো পরের ব্যাপার, এর পরিণতিটা আসলে কি হবে? এই যে আওয়ামী লীগ, আপনার কি মনে হয় সামনে আসলে আমাদের 18 কোটির মানুষের মেজরিটি যে ভাগ্য, কার যে সমর্থক 40%, এদের কি হবে? এদের ভবিষ্যৎটা কি? এদের জন্য কি বার্তা, কি ব্যাখ্যা আপনার কাছে? আম, আমি আপনাকে এটুকু বলতে পারি, এখন আর 1940s এর বা 1910 বা 12 এর সময়, বিশ্বযুদ্ধের সময় না। এখন এখন অস্ত্র দিয়ে যতটা ঘায়েল করা যায়, তার চেয়ে বেশি টেকনোলজি দিয়ে ঘায়েল করা যায়। মানে জাস্ট টেকনোলজি ইউজ করেও কিন্তু সকল অস্ত্র নিরস্ত্র করে দেওয়া যায়।
এখন যে এই সময়ের মধ্যে যদি আপনি ভেবে থাকে যে 40% কে আপনি কোথাও নিয়ে গুহার ভিতরে নিয়ে গিয়ে অক্সিজেন বন্ধ করে দিয়ে মেরে ফেলবেন, বা ইটস জাস্ট ইম্পসিবল। এটা এটা হলো মানে মানে ইউটোপিয়ান ইউটোপিয়ান থিঙ্কিং এন্ড এরকম যদি কেউ চিন্তা করে থাকে, আমি মনে করি না এটা বরং এই আপনি যে 40% কথা পার্সেন্টের কথা বলছেন, এই 40%-এর হয়তো সবাই কর্মী না, সবাই অধিকাংশের সমর্থক, সবাই তো কর্মী না, সবাই অ্যাক্টিভ না, কিন্তু যদি এই 40%-এর 2%, 40% যদি ধরেন বাংলাদেশের 17 কোটি মানুষ, 17 কোটির 40% হলো 4 কোটি, 5 কোটি, 5.5 কোটি লোকের, 5.5 কোটি লোকের মধ্যে আপনি 5 কোটি সে ধরেন আহ, ইয়ে সাধারণ সমর্থক, কাল্টের মতো হলো সাধারণ সমর্থক, এরা অস্ত্র হাতে যুদ্ধ করবে না, এরা এই করবে না। কিন্তু 50 লাখ, হাউ ডু ইউ হ্যান্ডেল দিস 50 লাখ? যে 50 লাখের একটা মরাল ইয়া গ্রাউন্ড এখন দাঁড়িয়ে গেছে, যাদের পায়ের তলা থেকে মাটি সরানোর চেষ্টা করা হচ্ছে, তো সে কি করবে? সে তো তার মাটিটা ফেরত, তার মাটিটা তার জায়গায় রাখতে চেষ্টা করবে, এবং সেই চেষ্টাটা হবে ভয়াবহ। সেই চেষ্টাটা যখন হবে ভয়াবহ, তখন অন্যদের মাটির তলা থেকেও, পায়ের তলা থেকেও তারা মাটি নিয়ে আসার চেষ্টা করবে। সো আওয়ামী লীগকে নিষিদ্ধ যদি ফাইনালি করতে যায়, তাহলে ইট উইল বি, বাট মাই প্রেডিকশন ইজ ইট উইল বি এ বিগ ফাইট। সেটা ইন্টেলেকচুয়াল ফাইট তো একটা সাধারণ ফাইট হবে। আমি ইন্টেলেকচুয়াল ফাইটটাকে সাধারণ বলছি এই জন্য যে তারা তো হাতে পায়ে তো যুদ্ধ করবে না, কিন্তু যে কর্মী বাহিনী আছে, এই কর্মী বাহিনী কে আপনি থামায় রাখতে পারবেন না। কারণ এই কর্মী বাহিনী তার বুঝেই নেবে যে তারা যদি পরাজিত হয়, তাহলে এই বাংলাদেশে তাদের কোনো জায়গা নেই। তো বাংলাদেশের জায়গা রাখতে হলে তাদের কি করতে হবে? ফাইট করতে হবে। And সেই ফাইটটা কোন ফর্মে হবে? এটা কি আন্দোলন সংগ্রাম করে ফাইট করবে, নাকি সশস্ত্র ফাইট করবে, নাকি গোপন ফাইট করবে, নাকি ফ্রন্ট খুলে ফাইট করবে, কিভাবে করবে? দেখেন, এখনকার যুগে, আগে ধরেন মুক্তিযুদ্ধের জন্য ইন্ডিয়ার কাছ থেকে ভিক্ষা করতে হয়েছে, তাই না? সিম্পল, তাজউদ্দিনকে ভিক্ষা করতে হয়েছে, টাকা চাইতে হয়েছে, অস্ত্র চাইতে হয়েছে, হ্যাঁ, আমাদের যদি, রিসোর্স ছিল না কোনোভাবেই। হ্যাঁ, ভিক্ষা করতে হয়েছে। এখনো ধরেন এই 50 লাখের কোনো রিসোর্স নাই, সে নাই, কিন্তু আপনার আমার বা সকল যে যেখানে আছে, সে তো ক্রাউড ফান্ডিং করতে পারে। দিস ইজ নট এ, খুব সাধারণ একটা আইডিয়া ক্রাউড ফান্ডিং করা। হুম। ক্রাউড ফান্ডিং করুন, তারপরে আপনার অস্ত্র কেন। এটা কি এখন আগের মতো আপনাকে চুরি করে অস্ত্র কিনতে হবে? কোনো দরকার নাই তো আপনার সেটা করার। আপনি এটা যে কোনো সময় এখন নন স্টেট অ্যাক্টরদের কাছ থেকে আপনি জিনিসগুলো কিনতে পারেন। কারণ আপনি খেয়াল করে দেখেন, আফগানিস্তানের কাছে যেসব অস্ত্র আছে, এগুলো এখন কোথায় বিক্রি হচ্ছে? এগুলো ইউক্রেনে বিক্রি হচ্ছে। হচ্ছে আফগানিস্তানের অস্ত্র তো আমাদের দেশে আসাটা সহজ, যেগুলো আমেরিকা ফালায় চলে গেছে। তো অস্ত্র সংগ্রহ করা, টাকা জোগাড় করা, 71-এর চেয়ে এখন হলো 100% সুবিধাজনক অবস্থায় আছে। তো আমার মনে হয় বোধ বুদ্ধির উদয় হবে, যে এখনকার যারা আছে তাদের মধ্যে একটু হলে উদয় হবে, যে যখন ক্রিপ্টোকারেন্সি দিয়ে পেমেন্ট করা যায়, আপনি বাদ দেন আপনার ক্রাউড ফান্ডিং করে টাকা আনছে, ক্রিপ্টোকারেন্সি দিয়ে আপনি পেমেন্ট করতে হবে আপনার জিনিস পাওয়ার জন্য। আপনি অ্যামাজন থেকে আপনি এখন পিস্তল কিনতে পারেন, আপনি অ্যামাজন থেকে কিনতে পারেন। বাদ দেন আমেরিকাতে তো প্রকাশ্য ইয়েতে বিক্রি হয়, কিন্তু আপনি অ্যামাজন থেকে যখন কিনতে পারেন, এবং অ্যামাজন যখন আপনার ওখানে সাপ্লাই দিতে পারবে, এবং গ্রামীণ ইউনুস সাহেবের গ্রামীণ ওয়ালেটের মাধ্যমে যখন আমি পেমেন্ট করতে পারবো, পেপালের মাধ্যমে পেমেন্ট করতে পারবো, আপনি আমাকে কোথায় ঠেকান? সো দিস, আমি খুব বড় কিছু না, কারণ এই কথাগুলো খুব ডেঞ্জারাস, আমি কাউকে ওই দিকে ধাবিত করতে চাই না। কিন্তু যদি ক্ল্যান্ডেস্টাইন অপারেশনের দিকে বা আওয়ামী লীগকে ঠেলে দেওয়া হয়, যদি নিষিদ্ধ সংগঠনের দিকে আওয়ামী লীগকে ঠেলে দেওয়া হয়, দিস উইল বি দ্য ওয়েজ, যে ওয়েজ গুলো ব্যবহার হওয়ার সমূহ সম্ভাবনা আছে। 1975-এ কাদের সিদ্দিকী ইন্ডিয়াতে গিয়ে সফল হন নাই হলো টাকার জন্য, ঠিক আছে? কাদের সিদ্দিকী সফল হন নাই বলে তারা অস্ত্র শস্ত্র ইন্ডিয়া থেকে সে সাপ্লাইটা পায় নাই। এখন তো ইন্ডিয়ার কাছ থেকে অস্ত্রের দরকার নেই ভাই, অস্ত্র আমি যে কোনো জায়গা থেকে কিনতে পারি, আমার টাকা যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় আমি পাঠিয়ে দিতে পারবো। হ্যাঁ, পৃথিবীর যে কোনো প্রান্তে আমি বললাম তো, গ্রামীণ ওয়ালেট ব্যবহার করে আমি টাকা পাঠাইতে পারবো, ঠেকাইতে পারবো না। সো এখন এই ধরনের কাজটা আদৌ করবে কিনা, এই যে 3-4 বছর বলা বা 3-4 বছর লাগবে বিচার করতে বলাটার মধ্যেও একটা ইঙ্গিত আছে যে আসলে ফাইনালি ওইদিকে তারা মানে যাওয়ার, আমি কোন রকম যে সুস্থ মস্তিষ্ক হয়, মিনিমাম মিনিমাম সুস্থ, যে আপনি
আওয়ামী লীগ যদি এখন বলে যে, বললেন আওয়ামী লীগ না, আওয়ামী লীগ যদি এখন নতুন একটা ফ্রন্ট খুলে তার সকল সদস্যের কাছে গোপনে মেসেজিং করে, যেমন আগে কোডিং হতো, কোড কোড করে মেসেজ পাঠাই দিত আপনাকে, তাই না? আপনাকে বিভিন্ন কোড শিখতে হতো, এখন তো কোড হ্যাঁ, শিখতে হয় না, শিখতে চলো। হয় না। এখন বাচ্চা ছেলেরাও কিন্তু আপনার কাছে একটা মেসেজ পাঠাই দিতে পারে, একটা ছবি দেখায় বলে দিতে পারে যে আমি কি অবস্থায় আছি। আপনি নিশ্চয়ই সিনেমা দেখেছেন যে একজন আমি একটা সিনেমার কথা, যেখানে একজন নারী খুব অত্যাচার করতেছে, কিন্তু সে বলতে পারতেছে না, মুখ খুলে বলতে পারতেছে না। সে আহ, যেখানেই যায়, সে কোনো না কোনো ফরম্যাটে সে যে অত্যাচারিত হচ্ছে এটার ইমোজি ব্যবহার করে। সে হয়তো 5 জায়গায় সফল হয়নি, 6 জায়গায় কিন্তু সফল হয়েছে, বুঝাইতে পারছে যে আমার উপর অত্যাচার হচ্ছে, সে সেভড হয়েছে। তো এখন আপনি ইমোজি দিয়ে যখন আপনি এক্সপ্রেশন দেখাইতে পারেন, কিসে? আপনার নেট ব্যবহার করে। এইবার আপনি আটকাইতে পারতেছেন না কিছু, হোয়াট এভার। আপনি বলছেন সাইবার স্পেস ব্যবহার করতে দেবেন না, সাইবার স্পেস আপনার আকাশে আপনি ব্যবহার করতেন। যখন আপনারা যে স্টারলিংক আনলেন, স্টারলিংক তো আপনি বন্ধ করতে পারবেন না, তাহলে কি হলো? তো ঘটনা হলো যে আপনি যে বললেন সাইবার স্পেস বন্ধ করবেন, স্টারলিংক তো আপনি নিয়ে আসছেন, পারবেন না বন্ধ করতে। So, এই দিকে ঠেলে দিবি কিনা, এটা আমার যথেষ্ট, মানে মিনিমাম যদি কারো কাণ্ড এবং জ্ঞান দুটো যদি একসাথে থাকে, যদি যদি আলাদা হয়ে যায় তাহলে আমার কিছু করার নেই। কাণ্ড এবং জ্ঞান যদি একসাথে থাকে, তাহলে এই দিকে আওয়ামী লীগকে যেতে পারে। এটা একটা প্রক্রিয়া, একটা প্রসেস দিয়ে আওয়ামী লীগকে দৌড়ের উপরে রাখার একটা চেষ্টা এটা। বরং এই ধরনের উদ্যোগটাই আওয়ামী লীগকে, এখন দেখেন যারা আওয়ামী লীগ করে না তারাও এখন শুরু করবে, দেখবেন যে আপনি ইন্টারনেটে বলবে যে বলছে তো, আমি এখন থেকে আওয়ামী লীগ করবো। বলছে তো। আমি অনেককে জানি যারা মুক্তিযুদ্ধের পক্ষে কিন্তু স্ট্রিক্টলি আওয়ামী লীগকে পছন্দ করতো না বা আওয়ামী লীগের সমালোচনা করতে গত 15 দিন আগেও করেছে, তারাও বলতেছে যে, এবং তাদের অনেক ফ্যান পেজ আছে, তারাও বলছে আমরা এখন আওয়ামী লীগের পক্ষে। দিস উইল হ্যাপেন। সো এরা, ওই যে এই জন্যই বললাম আসিফ নজরুলের কথাটা, তারা আসলে কিছু দীর্ঘদিন একটু ক্ষমতা থাকতে চাচ্ছে। তারা আসলে বাংলাদেশের মৌলিক পরিবর্তন গুলো আনতে চাচ্ছে, যেটা হলো বাংলাদেশকে মুখ থেকে মুক্তিযুদ্ধ মুছে দেওয়া। এটা আওয়ামী হ্যাঁ, লীগ মুছে দেওয়ার প্রশ্নটা ব্যাপার আমি না। আপনাকে করতাম। তারা মুক্তিযুদ্ধটাকে মুছে দেওয়া, তার নতুন একটা ন্যারেটিভ আনা, হ্যাঁ, যে তারা কনস্টিটিউশন চেঞ্জ করার কথা বলা, এগুলি আসলে এটা অসম্ভব। এখনকার আধুনিক বিশ্বে কোনো একটা রাজনৈতিক দলকে আপনি নিষিদ্ধ ঘোষণা করে, আপনি ধরেন সেই কবে 1945 এর সময় নাৎসিদেরকে আপনি ইয়ে করছেন, তো নিও নাৎসি নাম নিয়ে কেউ এসে আসে নাচছে নাই? নামে। আসে নাই? আছে তো তারা। নিও আওয়ামী লীগ নাম নিয়ে যদি আসে তা আপনি করবেন কি? আপনার আপনার এই এই যে একটা অসুস্থ চিন্তা করতেছে যদি কেউ করে, সেটা আমি যেটা মনে করি, আমি এই জন্য বলছি, প্রথমে আমি সরল ভাষায় আপনাকে বলেছি যে সরল ভাবে আমার কাছে মনে হয় যে সরকার আহ, সাধারণ মানুষের দৃষ্টিটাকে করিডোরের দিকে না রেখে একদিকে রাখার জন্য হাসনাত যখন লাফ লাফ দিচ্ছে তাকে সাপোর্ট দিচ্ছে। না দেখেন না, তো 1,000 লোকের জন্য সেই বাংলা মোটর পর্যন্ত রাস্তা বন্ধ করে দিচ্ছে, যে 1,000 লোকের জন্য সেই আপনার কাঁটাবন পর্যন্ত রাস্তা বন্ধ করে দিচ্ছে, এই 1,000 লোকের জন্য সে মৎস্যবন পর্যন্ত রাস্তা বন্ধ করে দিচ্ছে। কারণটা কি? কারণটা কিছুই না, এমন একটা ধারণা তৈরি করা যে এখানে লাখ লাখ লোক এসে জড়ো হচ্ছে। ঠিক আছে, এটাই তো সাধারণ পাবলিকের মধ্যে এই ধারণা তৈরি করা। এটা কেন করছে? এটা এটা একটা উদ্দেশ্য নিয়ে করেছে। সেই উদ্দেশ্যটা হলো, প্রথম হলো যে এটা ইয়ে করা, তাদের পারপাসটা সার্ভ করা। আরেকটা হলো হাসনাতরা যে ভয় পাচ্ছে তাদেরকে একটু আশ্বাস দেওয়ার, নতুন আইন টেন করার জন্য, যে তাদের নিরাপত্তা তারা দেখবে। এখন দেন এইসব দেখেও কিন্তু কোনো কাজ হবে না। এই জন্য হাসনাত যেদিন গানম্যান একটা পাবে, সার্জিস বলে আমার গানম্যান থাকবে, সার্জিস যখন গানম্যান পেবে, সার্জির অ্যাসিস্ট্যান্ট বললো আমি কি এই আন্দোলন করি নাই? প্রত্যেকটা লোকই তো বলবে, যারাই মিনিমাম 2টা স্লোগান দিছে সে তো বলবে যে আমি আন্দোলন করেছি। আমি একটা স্লোগান দিলেও সে বলবে, যে পানি খাওয়াইছে সে যদি যোদ্ধা হইতে পারে, তো যে স্লোগান দিছে তার একটা গানম্যান লাগবে না? পরিস্থিতি এই এত ওয়ার্স দিকে যাওয়ার আমার মনে হয় না। এটা জাস্ট আই ওয়াশের মতো করে চেষ্টা করতেছে, কিন্তু এটা, এই উদ্যোগটা আওয়ামী লীগকে শক্তিশালী করেছে। অনেক ধন্যবাদ সাইফুল ভাই, আপনি খুবই অল্প সময় আমাদেরকে সময় দিয়েছেন। আমার আরো কিছু কথা বলার আছে, তো আমি হয়তো 2-1 দিনের মধ্যে আপনি যদি আবার সময় দেন তো সেই বিষয়টা নিয়ে কথা বলবো, তার মধ্যে আমাদের সেনাবাহিনী একটা। তো আহ, যদি এর মধ্যে আমরা সময় পাই আপনার সাথে এটা নিয়ে আমরা একটু বসবো, কথা বলবো, কারণ ওগুলো অনেক জটিল বিষয়, তো একটু সময় লাগবে। তো ততদিন পর্যন্ত ভালো থাকুন। আম, আমারও মনে হয় যে আসলে আওয়ামী লীগ এর কার্যক্রম নিষিদ্ধ করার যে আবারও তারা যে ইয়াটা বললেন, তাতে করে আওয়ামী লীগ দুর্বল হয়নি, আরো শক্তিশালী হয়েছে, এটা আমারও মনে হয়। আপনি ভালো থাকবেন সাইফুল ভাই, অনেক কৃতজ্ঞতা জানাই।
আপনিও ভালো থাকবেন, আপনার দর্শকরাও ভালো থাকুক, এবং বাংলাদেশে আপনার যে দর্শক আছে তারা যেন নিরাপদে থাকে এরকম খারাপ পরিস্থিতিতে। সকলকে ধন্যবাদ। শুধু দর্শক শ্রোতা, আশা করি আজকের আলোচনা থেকে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। আর সবচাইতে বড় কথা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের স্বাধীনতা, আমাদের 30 লাখ শহীদ, 2.5 লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা এই বাংলাদেশটা পেয়েছি। স্বাধীনতা যাদের নাই তারা বুঝতে পারে যে স্বাধীনতার স্বাদ কি। আপনি যদি বালুচিস্তান যান, তাদের সাথে কথা বলেন বা তাদের পড়াশোনা করেন তাদেরকে নিয়ে, তার বুঝতে পারবেন স্বাধীনতার জন্য তারা কত হাহাকার করছে। আমাদের স্বাধীনতাটা আছে, আমাদের ভূখণ্ড আছে, আমাদের সার্বভৌমত্ব আছে। চলুন এটাকে রক্ষা করি। আপনারা ভালো থাকবেন, আশেপাশে সবার দিকে খেয়াল রাখবেন, কন্যা শিশুটির দিকে খেয়াল রাখবেন, বিশেষ যত্ন নেবেন। আপনাদের শুভকামনায় আবারও কথা হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।